ট্রাইব্যুনালের যে কাজ, ট্রাইব্যুনাল এই যে বলছিলেন যে এত তারিখের মধ্যে ফাইনাল লিস্ট বেরোবে, ফাইনাল লিস্ট বেরোবে মানেটাই হচ্ছে যে কে কে এই বিধানসভায় ভোট দিতে পারবে। এবং ফাইনাল লিস্টে যখন যাদের নাম থাকবে না, ধরে নেওয়া যাবে, আমি একখানা রাফলি আইডিয়ার ক্ষেত্রে বলি যে কোনটা ঠিক হতে পারে কোনটা বেঠিক হতে পারে, একটা আপনার অ্যাভারেজ হিসাব। সেখানে যদি দেখা যায় যে 90% মানুষের নাম বাদ যাবে আলটিমেটলি, মানে তারা ভারতীয় নয়, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে ইলেকশন কমিশন ওই জায়গাটাতে ঠিক ছিল। আর যদি দেখা যায় 90% মানুষের নাম উঠছে এবং তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারলো না, তাহলে কিন্তু ধরে নিতে হবে ইলেকশন কমিশন যে কাজটা করেছে সেই কাজটা সময় উপযুক্ত ছিল না, যে সময়ে করার কথা সেই সময়ে করেনি। কারণ একজন সিটিজেনকে কি কি রাইট তার থাকে আপনি দেখে নিন। 1 নম্বর হচ্ছে ভোটার ইনক্লুশনে কিন্তু এফিডেভিটের বেসিসেই ভোট দিতে পারার কথা, এক্ষেত্রে তা হয়নি। রিভার্স ওয়েতে ইলেকশন কমিশন করছে, বলছে তোমাকে প্রমাণ করতে হবে তুমি নাগরিক। অ্যাকচুয়ালি এখানে রিভার্স প্রমাণ হবে, আমি নাগরিক উড বি ডিমড টু বি অ্যাপ্রিসিয়েটেড। আমি যদি নাগরিক না হই তাহলে আমি নাগরিক নয় সেটা প্রমাণ করার কথা ইলেকশন কমিশনের। এখানে কিন্তু ওটা রিভার্স প্রসিডিওর হচ্ছে। রিভার্স প্রসিডিওরে যদি হয়, আমার নাম ধরুন বাদ গেল, 1 নম্বর রাইট কাটল হলো, আমি ভোটটা দিতে পারলাম না, নাম্বার 1। নাম্বার 2, আমি ভোট যেই দিতে পারবো না, এটা দীর্ঘ সূত্র চলতে পারে না। কেউ যদি ধরুন ভারতীয় সিটিজেন, তাহলে সে তখন হয়তো ফর্ম 6 সাবমিট করবে নতুন করে ভোটার লিস্টে নাম তোলার জন্য। এমনও হতে পারে সে ভাববে আমি নতুন ভোটার কেন হব, আমার পুরনো রেকর্ডটা তো তাহলে থাকবে না। তাহলে উনি কি করবেন, যেই ট্রাইব্যুনাল ওনার বিচারটা শেষ হবে উনি কিন্তু হাইকোর্টে যাবেন। হাইকোর্টে যদি ওনার এগেনস্টে যায় তখন কিন্তু উনি সুপ্রিম কোর্টে যাবেন। এবং যতক্ষণ না সুপ্রিম কোর্ট বলছে যে না তুমি নাগরিক নয়, ততক্ষণ কিন্তু ডিমড ধরে নেওয়া হবে ওনার কিন্তু ভোট দেওয়ার অধিকারটা ছিল। এইবার আপনি একটু চিন্তা করে দেখুন এই সময়ের মধ্যে কোনোভাবে এটা সম্ভব কিনা। যদি সম্ভব না হয়, আনডান লিস্ট রেখে, ইনকমপ্লিট লিস্ট রেখে ভোটে যাওয়াটা কিন্তু কিছু মানুষের গণতান্ত্রিক অধিকার থেকে তাকে বিচ্যুত করা। এইটা হয়তো সুপ্রিম কোর্ট এনশিওর করতে গেছে, অবভিয়াসলি সুপ্রিম কোর্টের কাজই তাই, প্রত্যেকটা নাগরিকের তার যে মূল অধিকার, তার যে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, সেটাকে স্বীকৃতি দেওয়া এবং দেখা যে একজন নাগরিকেরও মৌলিক অধিকার যাতে ইনফ্রিঞ্জ না হয় বা বাধাপ্রাপ্ত না হয়। কিন্তু সেইখানে সুপ্রিম কোর্ট অলরেডি কিছুটা মন্তব্য করে আছেন, দেখবেন যে এইবারে ভোট না দিলে পরের বারে ভোট দেবে। তো এরকম যদি হয়, সে যদি পরের বারে ভোটাধিকার প্রয়োগ করার মতন তার ক্যাপাসিটি থাকে, তাহলে কিন্তু তাকে এবারেও ভোট দিতে হবে। আমার মনে হয় অনারেবল সুপ্রিম কোর্ট এই জায়গাটা নিয়ে ভাববেন এবং ভাবছেন, সেই কারণেই হয়তো টাইম লিমিট করছে। কিন্তু আপনি যে টাইম লিমিট বললেন সেই টাইম লিমিট কিন্তু ক্র্যাশ করছে, এক জায়গায় ক্ল্যাশ করছে। সুপ্রিম কোর্ট বলছে যে না, প্রত্যেককেই আমরা এনশিওর করব তাদের যাতে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন না হয়। কিন্তু ইলেকশন কমিশন যেভাবে ইলেকশন কন্ডাক্ট করতে চলেছে, একদম সামনের দিনে ইলেকশনের দিনও ঘোষণা করা হয়ে গেছে, এবং এই সময়টা কিন্তু বেশ কম। দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে আইদার ইলেকশন তাহলে কন্ডাক্ট হবে এই সমস্ত ভোটারকে বাকি রেখে। কারণ একটা জিনিস আপনাকে আমি বলি, কোনোভাবেই ট্রাইব্যুনালের পক্ষে সম্ভব হবে না এই ছোট্ট সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে এতগুলো মামলা, এতগুলো অভিযোগের নিষ্পত্তি করা। কারণ ট্রাইব্যুনাল আপনাকে মাথায় রাখতে হবে ডিস্ট্রিক্ট জাজের উপরে এবং হাইকোর্টের নিচে। সেখানে হিয়ারিং এর সুযোগ দিতে হবে, তখন ক্যান্ডিডেট বা যে অ্যাপ্লিকেন্ট সে লয়ার নিয়ে যেতে পারে। একদিন হিয়ারিং না হয়ে 4 দিন হিয়ারিং হতে পারে, হোয়াট এভার। যদি একদিনও হিয়ারিং হয়, যে সুযোগটা, যে সময়টা লাগবে, কোনোভাবেই এই ইলেকশনের মধ্যে কিন্তু এতগুলো কেস অ্যাডজুডিকেট করা যাবে না। তাই যদি না করা যায়, তাহলে আইদার ইলেকশনকে আপনাকে পোস্টপন করতে হবে, অথবা আপনাকে এদেরকে বাদ দিয়ে ইলেকশনে যেতে হবে। আর একটা থার্ড রাস্তা আছে, সেটা বোধহয় বন্ধ হয়ে গেছে, সেটা হচ্ছে 2002 এর লিস্ট অনুযায়ী ইলেকশনে যাওয়া। তিনটের যেটাই হবে
একজন এক পক্ষ সঠিক হবে এবং অন্য পক্ষ কিন্তু সেই ক্ষেত্রে বেঠিক হবে, আর এই তিনটের বাইরে কিন্তু কিছু হবার সম্ভাবনা কম। 4 নম্বর অবশ্যই মানে আপনি বলতে এটা পারেন। এটা অন্তত মানে বোঝা যাচ্ছে যে ট্রাইব্যুনালের কাজ যত দীর্ঘ হবে তার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টকে একটা ফাইনাল অর্ডার বা কিছু মানে ভার্ডিক্ট পাস করতে হবে এই মুহূর্তে। একেবারে সেটা দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি একটা একদম আপডেট ঠিক আসছে, বলছেন। একটু 4 বলে রাখি। নম্বরটা শুধু হ্যাঁ। বলে একটু শেষ করি। হ্যাঁ, 4 হ্যাঁ। নম্বর অবশ্যই রাষ্ট্রপতি শাসনের ব্যাপারটা থাকতে হ্যাঁ। পারে, কিন্তু এই কারণে রাষ্ট্রপতি শাসন আমার আমার ব্যক্তিগত মনে হয় দ্যাট উড বি ভেরি হার্শ। প্লিজ বলুন। না আমার তাহলে সেক্ষেত্রে যদি ধরুন মানে ট্রাইব্যুনালের কাজ যদি শেষ না হয়, এই যে আর তো মানে নমিনেশনের 9 তারিখ লাস্ট ডেট যেটা জানতে পারা যাচ্ছে, মানে যেটা দেওয়া হয়েছিল, তো সেই নমিনেশন অবধি যদি পুরো নিশ্চিতভাবে মনে হচ্ছে যে হয়তো হবে না, জানি না এর মধ্যে কতটা কি করা যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি মানে মানে এই প্রসেসগুলো কমপ্লিট না হয় এবং নির্দিষ্ট সময়ে যদি ভোট না করানো যায়, তাহলে নিশ্চিতভাবে সাংবিধানিক একটা সংকট থাকে। এবং সেই সময় মানে যদি মানে কোনো আইন শৃঙ্খলার অবনতি নয় বা কিছু নয়, আমি সেই জায়গায় যাচ্ছি না, যদি নির্দিষ্ট সময় ভোট না করা যায় তাহলে কি রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে? এটা সারা বিশ্বের বুকে একখানা খুব যে দৃষ্টান্তটা তৈরি হবে, সেই দৃষ্টান্ত কিন্তু খুব একটা ভালো হবে না। কেন কি, ভারত গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষের ইলেকশন কমিশন লাস্ট 5 বছর ধরেই তার অস্তিত্বে রয়েছে, স্বাধীনতার পর থেকেই তার অস্তিত্বে রয়েছে। সম্ভবত ইলেকশন কমিশন ওই যে এক পক্ষ যে অভিযোগটা করছে, ইলেকশন কমিশন এতদিন না করে ভোটের আগে কেন করছে? তার হাতে তো আরো 4 বছর সময় ছিল, সেই সময়টাই তো সে করতে পারতো। স্বভাবতই যে কাজটা আগে হতে পারতো, আমার কাছে সময় নেই বলে আমি লাস্ট স্টেজে করব, কেন করছি লাস্ট স্টেজে বলার মতন কোনো যুক্তিযুক্ত কারণ নেই। আর সেই কারণে ওই রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে, মানে কেন্দ্রীয় শাসিত হবে, এরকম উদাহরণ কিন্তু দেখা যায় না। কারণ ইলেকশন কমিশন হচ্ছে একটা ভারতবর্ষের একটা ইনস্টিটিউশন। সেই ইনস্টিটিউশন পুরোপুরি ইলেকশন কন্ডাক্ট করে। সেই ইলেকশনে এতটা বুঝতে অসুবিধা হবে যে তার দোষের জন্য একটা রাজ্য সরকার বা রাজ্যবাসী তার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের দ্বারা পরিচালিত না হয়ে রাষ্ট্রপতি শাসনের আন্ডারে থাকবে, এটা কিন্তু সেই রাজ্যের বা সেই সংশ্লিষ্ট আপনি রাজ্যের যেই ব্যাখ্যাটা দিলেন, অধিবাসীদের পক্ষে দেশের ভালো না। শীর্ষ আদালতও সেই বিষয়টা দেখছে, গণতন্ত্রের অন্যতম স্তম্ভ জুডিশিয়ারিও কিন্তু সেই বিষয়টা দেখছে। নিশ্চিতভাবে এই রকম পরিস্থিতি আসবে, আমার মনে হয় না, আমরা আশা করতে পারি এরকম পরিস্থিতি আসবে। আমি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি কি এখনো পর্যন্ত তুলে ধরা হয়েছে আজকের এই হিয়ারিং পর্বে, যদি একটু বিশ্লেষণ দাও। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিস বলা হয়েছে যে এই অনলাইন যে প্রক্রিয়া, অর্থাৎ একটা সওয়াল এই মুহূর্তে করা হয়েছে একেবারে বিচারপতিকে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এই পুরো অ্যাপিলেট ট্রাইব্যুনালটা শহর কলকাতা কেন্দ্রিক হয় বা শহর কলকাতায় শুধুমাত্র চলে, তাহলে যারা গ্রামের মানুষ আছে, যারা গ্রাম বাংলার মানুষ আছে, যারা উত্তরবঙ্গের মানুষ আছে, তারা কিভাবে এই বিষয়টাকে ডিল করবেন বা কিভাবে তাদের নিজস্ব অফলাইন পুরো ফর্মটাকে বা অফলাইন অ্যাপিল কিভাবে করবেন, এই বিষয় নিয়ে তখন কিন্তু একটা সওয়াল জবাব শুরু হয়েছিল কিছুক্ষণ আগে।